This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ধান চাই। এই পরিবার হন্যে হয়ে খুঁজছে প্রিয় পোষ্য বিড়ালকে। হারিয়ে গেছে, আরো অনেক কিছু তো হারিয়ে গেছে বাংলা থেকে। বাংলার মানুষও তো হন্যে হয়ে খুঁজছেন সংবেদনশীলতাকে, একটু সহমর্মিতাকে। পাচ্ছে কি? না না না, এবার পোস্টার দিতে হবে বাংলার সব মানুষকে। সংবেদনশীলতা চাই, সন্ধান চাই। সংবেদনশীল এই শব্দের উল্টোটাই অসংবেদনশীল। রোজ রোজ বলে রাজনীতি। সেখানে আমার মাঝে মধ্যেই বহু কথার বহু দোষ ঢুকে পড়ে। প্রশ্নটা সেখানেই, রাজনীতি কি সংবেদনশীলতা হারাচ্ছে? কুণাল ঘোষের বিরুদ্ধে এই প্রশ্ন তুললেন তৃণমূলেরই প্রয়াত তাপস পালের স্ত্রী। কেন? বিচারের প্রশ্ন তিলোত্তমার মা বাবাকে করা মন্তব্য নিয়ে। শিয়ালদা কোর্টের বিচারের পর মামলা হাইকোর্টে। সেখানে তিলোত্তমার মা বাবার দাবি সঞ্জয়ের ফাঁসি চান না, আরো কারা কারা জড়িত তাদের ধরে কড়া শাস্তি চাই। তারপরই তো বললেন কুণাল ঘোষ। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? মোদ্দা কথা কি জানেন? এই কথাগুলোর মধ্যে যে চরম অসংবেদনশীলতা রয়েছে তা চুইয়ে চুইয়ে পড়ছে। এই কথাগুলোর মধ্যে এখতিয়ার দেখানো হচ্ছে, মানে অধিকার, কর্তৃত্ব প্রয়োগের পরিসর। আর সেই কর্তৃত্বই ব্যবহার করে বললেন কুণাল বাবু। পাল্টা পোস্ট করলেন তাপস পালের স্ত্রী। তাপস টায়া কি লিখেছেন প্লিজ জানুন। কষ্ট বেদনার প্রকাশ বড় ব্যক্তিগত। আপনার মন্তব্য এত অসংবেদনশীল এবং রূঢ় কেন? দোষী কি একজন, নাকি বাবা মা কাঁদছেন না মানে তারা তাদের মেয়েকে মেরেছেন? অসংবেদনশীল কেন? কুণাল ঘোষকে প্রশ্ন প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রীর। বাবা মা বিচার চাইছে এবং তার পরিপ্রেক্ষিতে যেটা বলছে তার মানে কি এটা হচ্ছে যে এবার মানে সঞ্জয় রায়কে জামা দিতে যাবে, খাওয়াতে যাবে? আকাশ পাতাল পার্থক্য। রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে। ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করবেন। বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়েছে এবং বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? যারা এগুলো বলছে তাদের অন্তত একটু মানে বিশেষ করে কুণালদা এত রূঢ়ভাবে বলেন এক একটা কথা, মানে দোহাই উনাকে একটু চুপ করুন, এরমভাবে বলবেন না। মানে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। যার স্বামী বলেছিলেন যে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, তিনি যদি আমাকে আবেগ নিয়ে বলার পরামর্শ দেন আমি নিশ্চয়ই সেগুলো মনে রাখবো। যিনি বলছেন তার স্বামী বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো,
আমরা তো আবার যারা ঘরে ছেলে ঢোকায়, রেপ করে, খুন করে, তাদের ফাঁসির দাবিতে লড়ছি। হাত জোর করছি, একটু ভেবে বলুন, মানে কি বলছেন? মানে আপনি বলতে চাইছেন তাহলে কি বাপ মার এমন অবস্থা, তারাই কি তাহলে মেরে ফেলেছে বলতে চান? কি বলতে চান? তারা কি করবে? তাদের সব চলে গেছে, তাদের যন্ত্রণাটা একটু বুঝতে হবেই। যদি বলে থাকেন যে আমি রূঢ়, আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি একটুও রূঢ় নই। এখন কাहीं পে নিগাহে কাहीं পে নিশানা। ওনার যদি অন্য কোনো দুঃখ থাকে, অন্য কোনো রাগ থাকে, সেটা আমার উপর দিয়ে চালানোর জন্য আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না। এত বড় বড় কথা বলছে, তারা জানি না সেই সময় কেউ ছিলেন না, মানে কুণালদা তখন কোন দলে ছিলেন আমি জানি না। এই সময় আমি সেই দিদির সঙ্গে এই দিদিকে মেলাতে পারি না। একা কুণাল ঘোষে থামলে তাও একরকম হতো, তৃণমূলের অন্য নেতারাও তো একে একে নামছেন এই একই খেলায়। কুণাল বাবু প্রথম সারিতে রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, মদন মিত্র, আর এই অসংবেদনশীলতাও তার ডিগ্রি বাড়িয়ে চলেছে। এই তো সেদিন তিলোত্তমার মা বাবাকে এখতিয়ারে সহজ পাঠ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। আমি তো আবার বলছি, রায়ের যে কপিটা ভালো করে যদি মুখ্যমন্ত্রী পড়েন, আমি যদি মানে আমার সেই ক্ষমতা নেই, যদি সৎ কোনো লোক মুখ্যমন্ত্রী হতো তাহলে সে পদত্যাগ করত। তার পুলিশের, তার প্রশাসনের বিরুদ্ধে যেভাবে জজ আঙুল তুলেছেন, তাতে তার পদত্যাগ করা উচিত। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন, আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতা, সেটা উনি একটু ভালো করে দেখে নিই। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। এটা তো উনি প্রতি কথাই বলেন, এটা বললাম তো এখতিয়ারটা যে কি জিনিস। আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না, একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। তো এই অসংলগ্ন কথা দিয়ে লোক খেপানো এবং এই যারা অন্ধ তৃণমূল বিরোধী শক্তি, তাদের মুখপাত্র হয়ে তাদের সাজিয়ে দেওয়া বিবৃতিগুলো বলছেন, তো এইটা তো আপত্তি। ওনার কথার উত্তর দিতে সত্যি কথা কি বলবো, ওনাকে আমি মানুষ বলে মনে করি, সত্যি কথা পরিষ্কার। উনি আমাকে অনেক বারবার এই কথাটা বলছি, উনি নেক্সট টাইম যখন আমার বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন, উনি ভালো করে বুঝে এবং জেনে তবেই যেন মন্তব্যটা করেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন তিলোত্তমার বাবা, আর এটাই কি কারণ অসংবেদনশীলতার ডিগ্রি বাড়িয়ে দেওয়ার? পরপর আক্রমণ তৃণমূলের। কুণাল বাবু বললেন প্রবীণ শোভনদেব চট্টোপাধ্যায়, বললেন মদন মিত্র। আমার ধারণার কথা বলছি যে এখনো বাবা মা ওই সিপিএমের দ্বারা পরিচালিত হচ্ছে, তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র কিছু। অপরাধীদের সাহায্য করার জন্য তদন্ত কমপ্লিট হওয়ার আগেই একজন কাউকে যদি অন্তত ফাঁসি দিয়ে দেওয়া যায়, তদন্তের অগ্রগতি যদি আটকে দেওয়া যায়, তাহলে মুখ্যমন্ত্রীর বাহিনী খানিকটা সুরাহা পেতে পারেন। আমরা সবাই বিশ্বাস করি যে এই ঘটনা শুধুমাত্র একটা ব্যক্তি ঘটায়নি, এই ঘটনায় আরো অনেক ব্যক্তি জড়িত, আরো অনেক অপরাধী জড়িত, এবং পশ্চিমবঙ্গ সরকার সুকৌশলে দীর্ঘদিন ধরে তাদেরকে রক্ষা করে চলেছে। নির্যাতিতার পরিবার, ডিফেক্টো কমপ্লেনেন্ট, তারা বলতে পারবে না তারা কি সাজা চায়? মুখ্যমন্ত্রী স্বর মেলাতে হবে। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারি। ডোমে ময়না তদন্ত করেছে, ডোমে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে, তার ফলে যখন এইমস সহ ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের 11 জন এক্সপার্ট এই নমুনাগুলো বিশ্লেষণ করতে গেছিলেন, তখন একজন ছাড়া অন্য কারোর উপস্থিতি দেখানো যায়নি। প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন, তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। উনি আমাদের অভিভাবকের মতন গাইডলাইন দিন এবং আমরা কীভাবে চলছি একদিন এসে দেখে যাই।
আমি এটাই ওনাকে বলবো, আর কিছু বলতে পারবো না। আমার মতন বক্তৃতার নেতাকে এই কিছু বলার ভাষা আমার নেই। 26শে বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ইস্যুটাকে টেনে নেওয়ার জন্য একদম 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 পরিষ্কারভাবে মৃত্যুটাকে নিয়ে সিপিএম রাজনীতি করছে কিছু না। ওনাদের কী অসুবিধা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আর ওনাদের আমি যে দাবি করেছি মুখ্যমন্ত্রী সম্বন্ধে, আবার আমি সেই স্ট্যান্ডে এখনও রয়েছি যে চার্জশিটের রায় শিয়ালদা কোর্ট দিয়েছেন, জজ সাহেব রায়ের কপি ভালো করে পড়ুন এবং তার যে যৌক্তিক এখতিয়ার আছে কিনা আমার বলার এবং যৌক্তিকতা কতটা আছে আমার কথার মধ্যে ওনারাই বিবেচনা করবেন। 26-এর বিধানসভা ভোটের ইস্যু, শোভনদেব বাবুর কথাটা শুনলেন? লোকে বলেন শোভনদেব বাবু সহজে মুখ খারাপ করেন না, অন্যকে অযথা আক্রমণ করেন না। সেই প্রবীণ মার্জিত নেতাই খড়গহস্ত? এটাই কি পার্টি লাইন? না হলে লাইনে মদন মিত্র এলেন কেন? মদন মিত্র যা বললেন তা শুনে ও লাভলি নয়, বলতেই হচ্ছে ও জঘন্য। যদি পরিষ্কার করে না বলেন কি চান? আমি ওদের বলেছি যে আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে সেটা পরিষ্কারভাবে বলুন। এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে, আপনারা চাইলে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে। মদন মিত্র আজকে একদম তার স্বভাবসিদ্ধ অসভ্যের মতো কথা বলেছেন। আমি জানি না কদিন আগে দুধে স্নান করে ওনার জন্মদিন পালিত হয়েছে বলে বাড়তি কোনো মাৎসর্য এসে গেছে কিনা। মদন মিত্র অতীতে তার বিভিন্ন কারনামা টাকা দিয়ে হয়তো ঢেকেছেন, সেই কারণে তিনি টাকার অফার করছেন। এই তো এত অমানবিক, এত নীচ তৃণমূল কংগ্রেসের নেতারা হতে। অথবা আমি জানি না ওর হঠাৎ ওই পিয়ালি বলে যিনি মারা গেলেন ইত্যাদি ইত্যাদি সেই সব স্মৃতি মনে পড়লো কিনা যে টাকা দিয়ে অনেক মুখ বন্ধ করে দেওয়া যায়। উনি টাকা দিয়ে মুখ বন্ধ করার ব্যবস্থা করেছিলেন। ফর্জির কাজ করে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন, তারপরে সে নিজের যোগ্যতায় পোস্ট গ্রাজুয়েট করছিল। মদন মিত্র যদি জানতেন যে জয়েন্ট ক্লিয়ার করার পর তারপর পোস্ট গ্রাজুয়েট মেডিসিন পেতে গেলে কি কষ্টটা করতে হয়, সেই অবস্থা থেকে মেয়েকে ওই অবস্থায় হারিয়েছেন। ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। আমি যা হারিয়েছি এটা যেন কোনো বাবা মার আর না হারাতে হয়, আমার এখন সেই লড়াই। আমি কোনো রাজনীতি চাই না, কোনো টাকা পয়সাও চাই না, কারণ আমি মনে করি আমি যা হারিয়েছি সেটা কোনো টাকা পয়সার মাপকাঠিতে মাপা যায় না। আমার মেয়ে আমার কাছে আমার গোটা পৃথিবীই ছিল, সেটাই আমি হারিয়ে ফেলেছি। আমি একটা ডায়মন্ড হারিয়ে ফেলেছি। দেখুন, যদি মদন মিত্রের ব্যক্তিগত মত হয়, টাকা পয়সা নিয়ে তিনি যা বললেন কিছু বলার নেই। তিনি মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য করেন। যদি কুণাল ঘোষের ব্যক্তিগত মত হয় কিছু বলার নেই, কিন্তু একের পর এক নেতারা যখন এই এক লাইনে কথা বলছেন তাহলে এটা পার্টি লাইন নয় তো। আর যদি হয় এর থেকে বিপজ্জনক আর কিছু হতে পারে না। একমাত্র সন্তানকে ওই নৃশংসভাবে হারানোর পর যে মা বাবাকে রাজনীতির কাঠগড়ায় উঠতে হয়, শাসক দল যাদের রাজনীতির কাঠগড়ায় তোলে, তার থেকে নক্কারজনক, অসংবেদনশীল আর কিচ্ছু হতে পারে না। রাজনীতি তার এখতিয়ার বুঝুক, রাজনীতির দরকার তার এখতিয়ার বোঝা। রাজনীতি আর সংবেদনশীলতা দুইয়ের মধ্যে বিরোধ আছে আমাদের রাজ্যে, ঠিক যেন চিরশত্রু, একটা অন্যটির ছায়া মারাবে না। নইলে এখনই যা যা শুনলেন, যা যা দেখলেন কখনো হতে পারে। দেখুন, যাই বলুন ওর মা বাবা, ওরা তো সন্তান হারিয়েছেন। ওদেরকে এভাবে টাকা পয়সা দিয়ে কথা বলা, এভাবে সঞ্জয় যে নাকি অন্যতম অভিযুক্ত, তাকে জেলে গিয়ে কম্বল খাবার দাবার দিয়ে আসার কথা কি করে বলছেন নেতারা? শাসক নেতারা দুবার ভাববেন না রাজনীতি করতে গিয়ে? রাজ্যের শিক্ষাক্ষেত্রেও তো এই অসংবেদনশীলতাই আমরা দেখি। সংবেদনশীল শব্দটা ডিকশনারি থেকে উঠে যেতে বসলো। বাংলার জন্য বদলে কি জুড়ছে জানেন? তোলাবাজি। স্কুলও তোলাবাজির শিকার। এই শীতকালে স্কুলগুলোতে স্পোর্টস হামেশা হয়, এবারও হচ্ছে, কিন্তু তার জন্য অনেক দাম দিতে হচ্ছে।
মিড ডে মিল বাদ দিতে হচ্ছে, মুখের গ্রাস বাদ দিতে হচ্ছে। মন্ডল চেস নাম্বার 497 প্রথম হয়েছে স্বর্ণজিৎ বর্মন। ছোটবেলা থেকে এই ছবিটা সবার দেখা, স্কুলে স্পোর্টস মহাযজ্ঞ। কচিকাচাদের তো বছর ভর অপেক্ষা, কবে আসবে এই দিন। কিন্তু সেখানেও এখন অন্য খেলা। মিড ডে মিলের টাকা থেকে স্পোর্টস করার মতো প্রেশার দিচ্ছে, এরকম অনেক জায়গা থেকে আমাদের এই অভিযোগ এসছে। মিড ডে মিল থেকে অর্থ চাওয়ার কোনো অধিকার, আমি এসআই এর কথা বাদ দিন, ডিএমও বলতে পারেন না। এটা স্পোর্টসের জায়গায় থাকবে, মিড ডে মিল থাকবে স্কুলে। এই অর্থ দিয়ে কখনোই স্পোর্টস পরিচালনা করা হয় না, যায় না। বিরোধী শিক্ষক সংগঠনগুলোর গলায় মারাত্মক অভিযোগ। কিন্তু আরো আশ্চর্যের কথা, শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাদেরও এক সুর। মিড ডে মিল সেকশন থেকে অবশ্যই স্টেপ নেওয়া উচিত। প্রয়োজনে তাদের যারা শিশুর আহার বন্ধ করে দিয়ে এই ধরনের কাজ করবে, তাদের যা লিগাল স্টেপ তাদের ক্ষেত্রে নেওয়া উচিত, এটা আমি মনে করি। হ্যাঁ, আমার কাছেও কয়েকজন বলেছে, আমরা জানিয়েছি। এরাও সব জানেন, কিন্তু জানালেন কাকে? পদক্ষেপ কই? মিড ডে মিল শিশুর অধিকার, তাতে কোপ কি করে পড়তে পারে? বাচ্চাগুলোর মুখের গ্রাস কেড়ে নিয়ে খেলার আয়োজনের টাকা, এ কোন নিয়মে পড়ে বলতে পারবে রাজ্যের শিক্ষা দপ্তর? জেলা বিদ্যালয় পরিদর্শক তো হাত তুলে দিয়েছেন শুরুতেই। অবশ্যই অন্যায় যে মিড ডে মিলের টাকা বাঁচিয়ে সেখান থেকে দেওয়া, এরকম প্রস্তাব সত্যি অন্যায়। কিন্তু সেই অন্যায় কেউ করেছে কিনা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের কাছে আসুক, তৎক্ষণাৎ ব্যবস্থা হবে। জেলার শিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এখন প্রশ্ন উঠছে, ছোট ছোট প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এই মিড ডে মিলের বরাদ্দ টাকা খেলায় খরচের যে মারাত্মক অভিযোগ উঠছে, তারপরেও কি লিখিত অভিযোগের ভরসা করবেন জেলার শীর্ষ পদস্থ আধিকারিকরা? প্রশ্ন করব না, জেলায় শিক্ষার মাথায় যারা রয়েছেন তারা কিসের জন্য অপেক্ষা করছেন? কবে কেউ আসবে, একটা অ্যাপ্লিকেশন দেবে, বিষয়টা দেখুন, তারপর গা ঝাড়া দিয়ে উঠবেন, ততদিন অভিযোগ জমুক। বাহারে বাংলার শিক্ষা, অভিযোগ জমা পড়ার অপেক্ষায় এখনো বসে নিজেরা চোখে দেখেন না, পদক্ষেপ করতে পারেন না। বাচ্চাগুলো খাবে কি স্কুলে গিয়ে? ড্রপ আউট তো বাড়বে। এ কোন খেলা মুখের গ্রাস কেড়ে? এমনিতেই রাজ্যে শিক্ষাকর্তাদের মুখ পুড়ছে বারবার, হাজারটা কারণ। দুর্নীতির রমরমা, স্কুলগুলো ধোঁকে, টিচার নেই, কোথাও পড়ুয়া নেই, কোথাও চক ডাস্টার কেনার টাকা নেই। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সার্কেলের বিদ্যালয় পরিদর্শকরা স্কুল ফান্ডের টাকা দিতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ। ভয় অবশ্য শিক্ষকরা বেশি কথা বাইরে বলতে নারাজ, কিন্তু সত্যি তো আর ধামাচাপা থাকে না। কম্পোজিট গ্রান্টের টাকা আসছে না, বন্ধ বলে অভিযোগ। স্কুলের খরচ খরচা দেবে কে? গৌরী সেনটা কে? তার উপর স্পোর্টস কিনা শেষে করতে হবে পড়ুয়াদের খাওয়া বন্ধ করে। বিষয়টা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন উত্তর দিনাজপুরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। ওই আর কি, রুটিন আশ্বাস। তাতে কি হয় উনি নিজেও বোধহয় জানেন না। দুর্নীতির ক্ষেত্রেও যেমন কিচ্ছুটি হয় না, এক ছবি। স্কুলে নিয়োগ, এ নিয়ে যত কম বলবো তত মঙ্গল। মুখস্থ হয়ে গেছে, নিয়োগ মানেই দুর্নীতি। একদম কোট আনকোটে কথা যে কতবার বলেছি, আবার বলবো এখন, কারণ এর বাইরে বেরোতে পারছি না। আরামবাগের ছবি ছোট করে বলি, এই কীর্তি বিশাল। সেখানে স্কুলে লোকজনকে নিয়োগ করা হয়ে গেছে, তারা দিব্যি কাজ করছেন, কিন্তু কোন অধিকারে করছেন সেটাই তো জানা নেই। কারণ সবটা আখেরে প্রতারণা, মস্ত জাল, যার মূলে নাকি এক এনজিও। ফোনে ফোনেই নাকি সব হয়ে গেছে। আরামবাগ মহকুমার বেশিরভাগ স্কুলে এনজিওর নাম করে গ্রুপ ডি কর্মী নিয়োগ। সাফাই কর্মী থেকে আরো কত লোকজন। 2024-এর জুন জুলাই থেকে এমন কর্মযজ্ঞ শুরু। মাইনে নিয়ে কথা পাকা, স্কুলে পৌঁছে লোকজন কাজও করেন। সরকারি স্কুলগুলো দরজা হাট করে খুলে দিয়েছিল এদের জন্য। এনজিওর ভরসায়
এনজিও কেন? মাঝে এই বেসরকারি একটা সংস্থা কেন? কেউ প্রশ্ন করেনি। সব ভেঙে চুরমার হলো কয়েক মাসের মধ্যে। ম্যাম তো বলেছিল যেহেতু এনজিওর তরফ থেকে আপনাকে নিয়েছে, এনজিওরাই মাইনে দেবে, আমাদের কোনো হাত নেই এখানে। এবারে সেই মারফতে কাজ করা হতো। এনজিওকে যখন জানানো হলো, যে এনজিও বলেছিল 2 মাস আগে কাজ করতে হয়, তারপরে বেতন চালু হয়। প্রথমে বলল যে 45 দিনের মাথায় টাকা ঢুকবে। তো তারপরে যার আন্ডারে ঢুকেছিলাম তাকে বললাম, তিনি বললেন যে আরেকটু টাইম দাও, আরেকটু টাইম দাও। 55 দিন হলো, তারপর 60 দিন হলো, এইভাবে আগাতেই থাকলো। আমি কোনো স্যালারি পাইনি। স্যালারি না পাওয়ার পর টনক নড়ল। বোঝা গেল কেউ একটা টুপি পরিয়ে দিয়েছে ততদিনে। এটা তো সহজ হিসেব। যারা চাকরি পাচ্ছেন তারা ভাববেন না? সরকারি চাকরি পেতে গেলে তার নিয়ম কানুন থাকে। এনজিও মানে স্বেচ্ছাসেবী সংস্থা, সে দায়িত্ব নিতে পারে না। স্কুলে দিব্যি চাকরি হয়ে গেল, কারা দিল, কি করে হলো, এনজিওর কি ভূমিকা, তারা কি করে উড়ে এসে জুড়ে বসলো? ভাববেন না? গোটাটা ধর্তাকর্তা কে? এটা হয়? ভাববেন না? স্কুল যে যারা পরিচালনা করে মহকুমা এবং জেলা স্তরে, তারা কিন্তু কেউই জানে না এই সমস্ত নিয়োগগুলি। তারা বলছে যে এনজিও করেছে, কিন্তু কিভাবে নিয়োগ হলো, কিভাবে স্কুলে গ্রুপ ডি হিসাবে নিয়োগ হলো। যারা অভিযোগ করছে যে তারা টাকা দিয়ে নিয়োগ হয়েছে। কাদের টাকা দিয়েছে? কোনো এক দাদার মারফত তারা এনজিওকে টাকা দিয়েছে। আমার নিয়েছে হচ্ছে 40,000। আপনার কতদিন কাজ করছেন? 4 মাস। 4 মাস। খুব কষ্ট করে টাকাটা জোগাড় করে দিয়েছি, 30,000 টাকা আমি ফেরত পেতে চাই। আরও 5 জন যেমন এই ফাঁদে পা না দেয়। কত টাকা দিয়ে ঢুকেছিলেন? 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিয়ে প্রতারণার শিকার হলেন, বুঝতে পারছেন? সব টাকার খেলা। দিব্যি এনজিও চাকরি দিচ্ছে বলে ঢুকে গেলেন সরকারি চাকরিতে। ভেবে দেখলেন না? ভাবুন। কারণ ফাঁদ পাতা চতুর্দিকে, টুপি পরানো লোক ঘুরছে চারদিকে। টুপিটা পরবো কিনা ঠিক করতে হবে এবার আপনাকেই। শিক্ষা দপ্তর থেকে কোনো নির্দেশ গিয়েছিল না, তারপরও দিব্যি কাজে নিয়ে নিলেন এতজনকে। কোনো এক এনজিওকে চোখ বন্ধ করে এত ভরসা? নাকি নিজের কাজটা হয়ে যাচ্ছে, মাইনেপত্র দেওয়ার কোনো মাথা ব্যথা নেই, তাই এই লোভটাই কাল হলো? এনজিও একটা সংস্থা, সেই সংস্থা এগুলোকে বিভিন্ন স্কুলে পাঠিয়েছিল, তারাই নিয়োগ করেছিল, তারাই দায়বদ্ধতা এবং তারাই ওখান থেকে বেতন দেবে। এখানে আমাদের স্কুলের কোনো দায়বদ্ধতা নেই। যেহেতু এই কথা বললো যে আমাদের কোনো দায়িত্ব থাকবে না, আমাদের কোনো বেতন দিতে হবে না, তো সেই জন্য আমরা ভাবলাম তাহলে ঠিক আছে, তারা গরিব মানুষ, তাহলে যদি তারা একটু মানে সাফাইয়ের কাজ করে যদি একটু তারা রোজগার করতে পারে, তো যার জন্য আমরা তাদেরকে স্কুলে আসার অনুমতি দিয়েছিলাম। আমরা দেখছি যে আমাদের যদি কোনো লায়াবিলিটি না থাকে, উনি যদি পয়সা ওনাকে দিয়ে আমার এই লোকগুলো এই কাজটা করা যায় ভালো, সেই জন্য আমি রেখেছি। হক কথা, লায়াবিলিটি নেব না, নিতে গেলেই গোলমাল। আরে প্রতারকদের তো আপনারাই সাহায্য করে দিচ্ছেন। জানেন এই 1 2 করে করে সংখ্যাটা কত হয়েছে? বেআইনি এই নিয়োগ 1000 ছাড়িয়েছে। এখন অন্য ডিস্ট্রিক্ট করছে, হয়তো এই আমাদের এই হুগলি, আরামবাগে বা আমাদের গোঘাট করেছে, আরও অন্য জায়গায় করবে, আরও মানুষের ক্ষতি করবে। তো এইভাবে এনজিও এই যে ভোকেশনাল ইভিএস স্কেল অর্গানাইজ প্রোগ্রাম, আবার আর একটা আছে স্বচ্ছ ভারত স্বচ্ছ কাম, এইটাও দিয়েছে আমাকে মানে নিয়ে কাগজ, সেই কাগজগুলোও আছে। লজ্জা নেই এদের? সরকার কি করছে? গ্রুপ ডি নিয়োগে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতির কথা বলো, আজ পর্যন্ত পরীক্ষা প্যানেল কিছু বেরোলো না। হাজার হাজার ছেলে মেয়ে লাখ লাখ টাকা জমা দিয়ে তবে ফর্ম ফিল আপ করেছিল, এবং সেটা করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর। যেখানে যেখানে প্রয়োজন চুরি বাটপারি করার, সেখানে নিয়ম বদলে, পরিকাঠামো বদলে, তার দলের লোকদেরকে চুরি করার রাস্তা সুগম করার জন্য, দুর্নীতির রাস্তা সুগম করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এগুলো বিধি ব্যবস্থা। মালদায় আবার গুলিতে মৃত্যু হলো একজনের। মদ কেনা নিয়ে বচসা, তারপরেই গুলি। তৃণমূল কর্মী গুলি চালিয়েছে বলে অভিযোগ। টোটকাটা দেখুন আবার আগামীকাল রাত 8টায়।